আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ফরিদপুর গভর্নমেন্ট গার্লস স্কুলের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমি দশম শ্রেণীর গণিতের 15তম অধ্যায় নিয়ে এসেছি। 15তম অধ্যায় যাওয়ার আগে আমরা কিছু তথ্য জেনে নিই। আচ্ছা, তাহলে চলো। প্রথম, আমরা অনেক আগেই জানি যে একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে যদি একাধিক ত্রিভুজ অবস্থিত হয় এবং তাদের যদি প্রত্যেকের ভূমি যদি একই হয় তাহলে তাদের ক্ষেত্রফলগুলো হবে সমান। চলো একটু দেখে নেই। একটা সমান্তরাল রেখা, এই একটা রেখা, এর সাথে এই একটা সমান্তরাল রেখা। সমান্তরাল রেখার মধ্যে যদি ভূমি নির্দিষ্ট হয় AB এবং এই রেখা যুগলের মধ্যে অবস্থিত যতগুলি ত্রিভুজই নেই না কেন প্রত্যেকের ক্ষেত্রফল হবে সমান। যতগুলি ত্রিভুজই আমি আঁকি না কেন প্রত্যেকের ত্রিভুজ হবে ক্ষেত্রফল, প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল হবে সমান। কেন সমান? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল জানি হাফ ভূমি গুণ উচ্চতা। তাহলে ভূমি আমার নির্দিষ্ট AB, আর উচ্চতা কি? প্রত্যেকটা ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর লম্বই হলো তার উচ্চতা। তাহলে যেহেতু সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত প্রত্যেকের উচ্চতা একই হবে এবং ধরে নিই সেটা H। তাহলে প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফলই আমার সমান। এটা খুব সংক্ষেপে, কারণ এটা তোমরা জানো এবং এটা তোমাদের একটা উপপাদ্য আছে 36। আবার একটু মনে করার চেষ্টা করলাম যে ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে তখনই যখন এর সমান্তরাল রেখার যুগলের মধ্যে অবস্থিত হবে এবং প্রত্যেকের ভূমি হবে সমান। এটা তোমরা জানো। এবং তোমরা আরও জানো যে একই সমান্তরাল রেখার যুগলের মধ্যে সমান্তরাল রেখার যুগলের মধ্যে একাধিক সামন্ত্রিক এবং যাদের ভূমি যদি একই হয় তাদেরও ক্ষেত্রফল হবে সমান। আচ্ছা, একটা সমান্তরাল সরলরেখা, একটা সমান্তরাল সরলরেখা। এখন AB এই সরলরেখার উপর, এই সরলরেখাটার সমান্তরাল যদি এটা হয় বা এই সরলরেখার সমান্তরাল রেখা যদি এটা হয়, AB একটা নির্দিষ্ট দুটো বিন্দু নিলাম এবং এই AB এর উপর দণ্ডায়মান একাধিক সামন্ত্রিক AB এর উপর দণ্ডায়মান একাধিক সামন্ত্রিক, এদের ক্ষেত্রফল হবে সমান। কেন এদের ক্ষেত্রফল সমান হবে? আচ্ছা, এইটার ব্যাখ্যার আগে ক্লাস 5-এ এবং তোমরা ক্লাস 3-তেও মনে হয় দেখেছো, যদি এ একটা আয়তক্ষেত্রের কর্ণ কি করে? একে সমান দুটো ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। এটা একটা বর্গক্ষেত্র, এর কর্ণ সমান দুটো ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। এটা একটা রম্বস, এর কর্ণ একে সমান দুটো ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। তুমি এই দিকেও করতে পারো, এই দিকেও করতে পারো, দুটো সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। আচ্ছা, আর এইটা একটা সামান্তরিক যার কর্ণ একে সমান দুইটা ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। এতগুলি চতুর্ভুজ আমি কেন আঁকলাম? এই প্রত্যেকটাই কিন্তু সামান্তরিক। আয়ত সামান্তরিক, রম্বস সামান্তরিক, বর্গ সামান্তরিক, যেটাকে আমরা সামান্তরিক বলি, এটাও সামান্তরিক। সামান্তরিক কি? সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান এবং সমান্তরাল তাকেই সামান্তরিক বলে। তাহলে এর বিপরীত বাহু এটা আর এটা সমান, এই বাহু আর এই বাহু সমান এবং সমান্তরাল, এটা সামান্তরিক। এর চারটা বাহুই সমান, তাহলে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল, তাই এটা সামান্তরিক। এরও বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাই এটা সামান্তরিক। এবং এর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল, তাই এটাও সামান্তরিক। এখন সামান্তরিকের কর্ণ এটা দুটো ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। কিভাবে হলো? এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে অবস্থিত, যেহেতু বিপরীত বাহু সমান, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ভূমি
এই ভূমি যা এরও ভূমি তাই, এর উচ্চতা এখান থেকে লম্ব দূরত্ব, এর উচ্চতা এর থেকে লম্ব দূরত্ব। তাহলে এই ত্রিভুজের ভূমি এবং উচ্চতা এই ত্রিভুজের ভূমি এবং উচ্চতা সমান, তাই এদের ক্ষেত্রফল দুটো সমান। যে দুটো ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত হলো সেই দুটো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে যদি এই রম্বস বা এই সামুদ্রিকের ক্ষেত্রফল যদি হয় টোটাল ক্ষেত্রফলটা, তাহলে এই সামুদ্রিকের বা এই রম্বসের ক্ষেত্রফল সমান আমরা লিখতে পারি না দুটো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল। অনুরূপভাবে এই আয়তেরও ক্ষেত্রফল আমরা লিখতে পারি এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফলের যোগফলই হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আবার এই বর্গের ক্ষেত্রফল এই ত্রিভুজ ক্ষেত্রে এই ত্রিভুজের ক্ষেত্রফলের যোগফল হলো এই বর্গের ক্ষেত্রফল। এই সামুদ্রিকের ক্ষেত্রফলের ক্ষেত্রেও আমরা লিখতে পারি এর টোটাল ক্ষেত্রফলটা হবে এই ত্রিভুজ ক্ষেত্র এবং এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলের যোগফল বা সমষ্টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনো সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে ওই সামুদ্রিক অবস্থিত যে দুটি ত্রিভুজ ক্ষেত্র আছে তাদের সমষ্টি, ক্ষেত্রফলের সমষ্টি সমান। ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে আমরা একটু সমাধান যাই যে আমরা কোনটা করতে যাচ্ছি। আমরা উপপাদ্য 39 প্রমাণ করার চেষ্টা করব। চলো তাহলে দেখে নেই উপপাদ্য 39-এ কি আছে। উপপাদ্য 39 হচ্ছে আমাদের অধ্যায় 15 ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পদ্য থেকে নেওয়া হয়েছে। সেটা কি আছে? উপপাদ্য হলো 39 পিথাগোরাসের উপপাদ্য, যেটা তোমরা এর আগে ক্লাসে 8-এও করেছো, কিন্তু আমি চেষ্টা করেছি একটু তোমাদের মনে রাখার জন্য। এবং সেটা যদি একটু মনোযোগী হও, তোমরা খাতা কলম নিয়ে বসো এবং রাফলি ছবি আঁকবে। স্কেল পেন্সিল দিয়ে ছবি আঁকার দরকার নেই, ছবিটা আঁকবে তোমরা একেবারেই হাতে। ফ্রি হ্যান্ডের ছবিটা এঁকে নিও, তাহলে প্রমাণ করতে সহজ হবে, ক্লাসের সাথে সাথেই প্রমাণ করতে পারবে। এবং আজকে যদি মনোযোগ দিয়ে দেখো তাহলে সারা জীবনেও ক্লাসটা ভোলার সম্ভাবনা থাকবে না। একটু চেষ্টা করবে মনোযোগী হওয়ার। আচ্ছা, আমরা পিথাগোরাসের উপপাদ্যটা কি একটু জেনে নিই। সমকোণী ত্রিভুজের অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান। আমরা সমকোণী ত্রিভুজে কি জানি? সমকোণী ত্রিভুজে একটি সমকোণ থাকে এবং সমকোণের বিপরীত বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে ওই বিপরীত বাহুর উপর যদি একটা বর্গক্ষেত্র আঁকা হয় সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা উপপাদ্যটা কি ছিল আমরা জেনে ফেললাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর অঙ্কিত বর্গক্ষেত্রদ্বয়ের ক্ষেত্রফলের সমষ্টি সমান। ঠিক আছে, আমরা তাহলে এখন এটা একটু প্রমাণ করার চেষ্টা করি। চলো তাহলে প্রথমে আমরা একটা চিত্র নিয়ে নিই, তাই তো? একটা সমকোণী ত্রিভুজ, এখানে একটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, সমকোণী ত্রিভুজ। আচ্ছা, নামটা দিয়ে দিই এ বি সি, যার সি কোণ হচ্ছে এক সমকোণ। আমি এখানে সমকোণ চিহ্নটা দিইনি, যে চিত্রটাই এমনি অনেক কিছু, অনেক রেখা বর্গক্ষেত্র দ্বারা আবদ্ধ, যার জন্য এখানে আর একটু দিলে আর একটু মানে এলোমেলো হয়ে যাবে বা হিজিবিজি হয়ে যাবে, ওই জন্য আর ওইটা দিইনি। আচ্ছা, এখন দেখো তাহলে যদি সি কোণটা আমাদের সমকোণ হয় তাহলে এবি অবশ্যই সি কোণের বিপরীত বাহু, আর তাহলে এবি হচ্ছে অতিভুজ। এখন যদি আমি এবি এর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে সেই বর্গক্ষেত্রের কি হবে? সেই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এসি এর উপর বর্গক্ষেত্র এবং সিবি এর উপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। আচ্ছা, তাহলে আমরা বিশেষ নির্বাচনটা লিখে ফেলি। বিশেষ নির্বাচন হচ্ছে, মনে করি এ বি সি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের কোণ এ সি বি, কোণ এ সি বি সমকোণ, এবং তাহলে এবি কি? অতিভুজ। প্রমাণ করতে হবে যে এবি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্র যদি হয় তাহলে তার বাহুর দৈর্ঘ্য কি হবে? এবি। তাহলে এবি স্কোয়ার ইকুয়ালস এসি এর উপর বর্গক্ষেত্র হবে এসি স্কোয়ার, আর বিসি এর উপর বর্গক্ষেত্র হবে বিসি স্কোয়ার। তাহলে আমাকে প্রমাণ করতে হবে এবি স্কোয়ার ইকুয়ালস টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা ছবিটা দেখে নিই। দেখো, এবি এর উপর বর্গক্ষেত্র, যেটা নাম দেওয়া হলো ডিই, এ বি ডিই। এবিডিই একটা বর্গক্ষেত্র। তাহলে এসি এর উপর বর্গক্ষেত্রটা কি হবে? নাম দিয়ে দিই এ এফ জি, এবং সিবি এর উপর বর্গক্ষেত্র হচ্ছে
BCH কে দেখা যাচ্ছে? কেটা এক পাশে পড়ে গেছে, আচ্ছা দেখা যাচ্ছে। তিনটা কালার দিয়ে আমি বুঝিয়েছি, একটা সি গ্রিন, একটা স্কাই ব্লু, একটা ইয়েলো, এবং এটার আউটলাইন দেওয়া হয়েছে লাল রঙের, কারণ এর বাহুর দৈর্ঘ্যটা যাতে তোমরা সহজেই ধরে নিতে পারো। এই একটা বাহু, একটা বাহু, একটা বাহু, একটা বাহু, প্রত্যেকটা বাহুর লাল দৈর্ঘ্য দিয়ে দেখানো হয়েছে। এখানে প্রত্যেকটা বাহু কালো দৈর্ঘ্য দিয়ে, এর প্রত্যেকটাকে হলুদ দৈর্ঘ্য দিয়ে দেখানো হচ্ছে। আচ্ছা, এখন আমরা অঙ্কন কি করলাম? এবি এর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, এসি এর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম, বিসি এর উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করলাম। এবি এর উপর যে বর্গক্ষেত্রটা অঙ্কন করেছি তার নাম হচ্ছে ABED। এসি এর উপর যে বর্গক্ষেত্রটা অঙ্কন করেছি ACGF, এবং বিসি এর উপর যে বর্গক্ষেত্রটা অঙ্কন করেছি BCHK। হ্যাঁ, আচ্ছা, এটা আমাদের বিশেষ নির্বাচন অনুসারে এইটুক করা হয়েছে। এখন আমার প্রমাণের জন্য আরও কিছু অঙ্কনের প্রয়োজন। তখন কি করব? তখন দেখো, সি বিন্দু দিয়ে আমরা আগে যে ধারণাটা নিয়েছি সেই ধারণার সাথে সংশ্লিষ্টতা রেখে আমরা প্রমাণের চেষ্টা করব। সি বিন্দু দিয়ে যদি এডি বা বি এর সমান্তরাল করে একটি রেখা সিএল নেই, তাহলে দেখো তো কী হবে। এই একটা রেখা হলো, যার নাম দিলাম সিএল, যা এবি কে এম বিন্দুতে এবং ডিই কে এল বিন্দুতে ছেদ করে। এটা কালার যে ভায়োলেট বোঝা যায়, বেগুনি কালার। আচ্ছা, কালারগুলি ভিন্ন দিচ্ছি তোমাদের প্রমাণের সুবিধার জন্য। আচ্ছা, তাহলে সি বিন্দু থেকে আমি একটা সিএল লম্ব আঁকলাম, যা এবি কে এম বিন্দুতে এবং ডিই কে এল বিন্দুতে ছেদ করে। আরেকটু অঙ্কন আমার রয়ে গেছে অঙ্কনের প্রমাণের জন্য, সেটা হচ্ছে সি এবং ডি যোগ করব, বি এবং এফ যোগ করব। সিডি যোগ করে দিলাম এবং বি এবং এফ যোগ করে দিলাম। আচ্ছা, এখন খেয়াল করো, এই আয়তক্ষেত্রে এই এমএল রেখাটা, বর্গক্ষেত্রকে এমএল রেখাটা দুটো আয়তক্ষেত্রে বিভক্ত করেছে, একটা ADLM আর একটা MBEL, দুটো আয়তক্ষেত্র। এই দুটো আয়তক্ষেত্রের যোগফল কি? এই দুটো আয়তক্ষেত্রের যোগফল ABED বর্গক্ষেত্র, তাই তো? আর এখানে আমার আর দুটা কোনো ভাগ হয়নি, আয়তক্ষেত্র দিয়েও ভাগ করিনি বা অন্য কোনো চিত্রেও ভাগ করা হয়নি। কিন্তু সিডি এবং বিএফ দুটা রেখা দিয়ে আমি দুটো ত্রিভুজ অঙ্কন করেছি। একটা দেখো CAD ত্রিভুজ, আর একটা হচ্ছে ABF ত্রিভুজ। খুব ভালো করে খেয়াল করো, আমার এটাও একটা বর্গ, এটাও একটা বর্গ, এটাও একটা বর্গ। বর্গের প্রত্যেকটা কোণ কত ডিগ্রি? 90 ডিগ্রি, তাই তো? এটা আমরা জানি, বর্গের প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি। তাহলে এই বর্গেরও এই কোণটা 90 ডিগ্রি, এই বর্গেরও এই কোণটা 90 ডিগ্রি। আর এই যে সাদা কোণটা, এটা সূক্ষ্মকোণ, কারণ আমার সি কোণটা সমকোণ, তাহলে এটা সূক্ষ্মকোণ। আচ্ছা, তাহলে এই সবুজ অংশের সাথে যদি সাদাটা যোগ করি, 90 ডিগ্রির সাথে সাদাটা যতটা কোণ হবে, এই 90 ডিগ্রির সাথে এই সাদাটারও তত হবে, কারণ সাদাটা একই কোণ, যেটা এই 90 ডিগ্রির সাথে এবং এই 90 ডিগ্রির সাথে যুক্ত হয়েছে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, আমরা অঙ্কনটা করে ফেলছি। এখন অঙ্কনটা লিখে নেই। দেখো তো, বিশেষ নির্বাচন লেখা হয়ে গেছে তোমাদের। বিশেষ নির্বাচনটা আবার বলি, মনে করি ত্রিভুজে ABC সমকোণী ত্রিভুজের কোণ ACB সমকোণ এবং AB অতিভুজ। প্রমাণ করতে হবে যে AB স্কয়ার ইকুয়ালস টু BC স্কয়ার প্লাস AC স্কয়ার। হ্যাঁ, তাহলে আমরা এখন অঙ্কনটা লিখবো। এটা সরাই ফেলি, এখানে ছোট একটু অল্প জায়গা তো। আচ্ছা, তাহলে অঙ্কনটা লিখে নাও। অঙ্কন আমরা কি করেছি? AB, AC এবং BC এর উপর যথাক্রমে ABED, ACGF এবং BCHK বর্গক্ষেত্র অঙ্কন করি। সি বিন্দু দিয়ে AD বা BL এর সমান্তরাল করে CL আঁকি, যা AB কে M বিন্দুতে এবং DE কে L বিন্দুতে ছেদ করে। মনে করি তা AB কে M বিন্দুতে এবং DE কে L বিন্দুতে ছেদ করে। COD এবং BOF যোগ করি, COD এবং BOF যোগ করি। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এই চিত্রটাকে মাঝখানে রেখে এটাকে এখানেই রেখে বোর্ডে প্রমাণ করার চেষ্টা করব, কারণ পিথাগোরাসের উপপাদ্যটা একটু লেখাটা একটু বেশি,
যার জন্য বোর্ডে আর ছবি আঁকতে চাচ্ছি না, আমরা বোর্ডটাকে লেখার কাজেই ব্যবহার করব। আচ্ছা, চলো তাহলে এর পরের চিত্রটায় যাই। একই চিত্রটাকে জাস্ট আমি এই পাশে সরিয়ে এনেছি। এখন প্রমাণের যাওয়ার আগে আবার একটু ওই যে বলি যে এই যে এ বি ই ডি আমার বর্গক্ষেত্র, এর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এই কোণ 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তাহলে এই বর্গক্ষেত্রটারও প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, এটা 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 এটারও তাই, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। এখন খুব ভালো করে খেয়াল করো, এই যে ত্রিভুজটা সি এ ডি ত্রিভুজটা, এই চিকন একটা ত্রিভুজ, এই চিকন ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম বানানো যায় কিনা আমরা বোর্ডে যাওয়ার আগে একটু এখানে ভালো করে দেখে নিই। এই ত্রিভুজটার মধ্যে এই কোণটা কোন কোন কোণ দ্বারা বেষ্টিত? সি এ বি এবং বি এ ডি। বি এ ডি কোণটা কি কোণ? 90 ডিগ্রি, তাই না? এই 90 ডিগ্রি কোণের সাথে আমার এ কোণটা যোগ হয়েছে, এ বি সি ত্রিভুজের এ কোণটা যোগ হয়েছে 90 ডিগ্রির সাথে। তাহলে এ কোণটার নামটা যদি পুরাটাই বলি, সি এ বি কোণ যোগ বি এ ডি কোণ, তাহলে এই কোণটা হলো। আবার এই ত্রিভুজে দেখো এখানে 90 ডিগ্রি, এই 90 ডিগ্রির সাথে যদি এটা নেই, তাহলে এই দুটা ত্রিভুজে এই যে এ বি এফ ত্রিভুজে আর সি এ ডি ত্রিভুজে এই কোণ আর এই কোণ সমান। হ্যাঁ, আচ্ছা, আবার দেখো এই বর্গক্ষেত্রের এই বাহু আর এই বাহু সমান, আবার এই বর্গক্ষেত্রের এই বাহু আর এই বাহু সমান। তাহলে সি এ ডি ত্রিভুজের যদি আমি বলি এসি বাহু আর বি এ এফ ত্রিভুজের এ এফ বাহু সমান, কেননা এরা একই বর্গের দুটা বাহু, এই বাহুটা আর এই বাহুটা একই বর্গের দুটা বাহু। আবার যদি এই ত্রিভুজের এই লাল বাহুটা নেই আর এই ত্রিভুজের এই লাল বাহুটা নেই, তাহলে এই লাল বাহু আর এই লাল বাহু সমান, কারণ এরাও একটা বর্গক্ষেত্রে দুটো বাহু। তাহলে এই ত্রিভুজের এই ছোট নীল বাহু আর এই ত্রিভুজের এই নীল বাহু সমান, আবার এই ত্রিভুজের এই লাল বাহু এই ত্রিভুজের এই লাল বাহু সমান, এবং তাদের অন্তর্ভুক্ত কোণ এই কোণ সমান এই কোণ। তাহলে এই ত্রিভুজ আর এই ত্রিভুজ সর্বসম বলা যায়, তাই তো? আচ্ছা, সর্বসম বলা যায়। আবার দেখো এই ত্রিভুজটা আমি বোর্ডে করবো, এগুলি সবই বোঝাচ্ছি। এই ত্রিভুজটা, এই যে সি এ ডি ত্রিভুজটা এই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। সি হলো তার শীর্ষবিন্দু, এডি ভূমি, তাহলে শীর্ষ থেকে ভূমির উপর লম্ব হবে এটাই, এটাই লম্ব হবে তার। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজ আর এই আয়তর ক্ষেত্রফলের সম্পর্ক কি? আয়তের ক্ষেত্রফল হবে এই ত্রিভুজের ক্ষেত্রের দ্বিগুণের সমান, যেটা এর আগেই আমরা বললাম যে এই আয়তের যদি একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে কোনো ত্রিভুজ থাকে এবং ওখানে আয়ত বা সামান্তরিক থাকে, আয়ত তো একটা সামান্তরিক, তাই না? তাহলে যদি থাকে তাহলে তাদের ক্ষেত্রফলের সম্পর্কটা হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বা সামান্তরিকের ক্ষেত্রফল ওই ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণের সমান। তাহলে আমরা লিখতে পারি এই ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণের সমান এই আয়ত। অনুরূপভাবে দেখো এই ত্রিভুজটা হলো এই যে সমান্তরাল রেখা বিজি আর এ এফ, কারণ এ এফ আর সিজি হলো সমান্তরাল, তাহলে এর বর্ধিত অংশ হলো সিবি। তাহলে এইটা আর এটা সমান্তরাল রেখা, এই দুটো সমান্তরাল রেখার মধ্যে এই চিকন ত্রিভুজটা আর এই বর্গক্ষেত্রটা অবস্থিত। তাহলে এই ত্রিভুজ ক্ষেত্র আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সম্পর্কটাও হবে যে এই ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণের সমান হচ্ছে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, এখন তাহলে আমরা বোর্ডে যাই, ছবিটা এখানে থাকুক, আমরা আরেকটু যেটা দেখলাম দেখে নিই। কোণ সিএডি দেখো, কোণ সিএডি, সিএডি সমান লিখতে পারি সিএবি যোগ বিএডি, বিএডি। হ্যাঁ, আচ্ছা, অনুরূপভাবে কোণ বিএএফ সমান কি লিখতে পারি? কোণ বিএএফ সমান লিখতে পারি কোণ সিএবি এই কোণ যোগ এই কোণ। তাহলে সিএবি যোগ সিএএফ। এখন খুব ভালো করে খেয়াল করো, এই দুটা কোণ একই কোণ, সিএবি সিএবি।
আর এই দুটা কি কোণ, কি কোণ? এ একটা 90 ডিগ্রি, এ একটা 90 ডিগ্রি। দেখো তো ওই দুটা কোণ কি কোণ? ওই দুটা কোণই হলো 90 ডিগ্রি। বিএডি এবং সিএএফ 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি না যে এই কোণ সমান এই কোণ, কারণ এদের দুই পাশে সমান। তাহলে আমরা লিখতে পারি এই কোণ সমান এই কোণ। দেয়ারফর সিএডি সমান বিএএফ। ঠিক আছে? তাহলে এই কোণ আর এই কোণ আমরা প্রমাণটা এখানেই দেখে নিলাম, তারপরেও আমরা বোর্ডে লিখছি। দেখো ছবিটা ওখানেই থাক, বোর্ডটা এই পাশে নিলে ভালো হতো। বোর্ডটা কি এই পাশে নেব? তাহলে তো সরাতে হবে। আচ্ছা থাক, ছবিটা ওখানে থাক, তাহলেই হবে। প্রমাণ। প্রমাণের জন্য আমি প্রথম নিব দুটা ত্রিভুজ। দুটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। ত্রিভুজ সিএডি ও ত্রিভুজ বিএএফ। কি পাচ্ছি? এ পাই কি পাই? প্রথম ত্রিভুজের হলো এসিএ ইকুয়ালস টু ওই ত্রিভুজের হলো এএফ। আচ্ছা, এই যে আমার প্রথম ত্রিভুজের সিএ সমান এই ত্রিভুজের এএফ। আবার প্রথম ত্রিভুজের এডি সমান পরের ত্রিভুজের হলো এ বি। এবং অন্তর্ভুক্ত কোণ সিএডি সমান কি কি কোণ আসছে বলো তো? কোণ হলো আমাদের সিএবি যোগ কোণ বিএডি, তাই না? এই অন্তর্ভুক্ত কোণ সমান এটা, এইটার সমান আবার আমরা যেখানে প্রমাণ করছি কি বিএএফ। বিএএফ এর মধ্যে কি কি কোণ আছে? কোণ সিএবি যোগ কোণ সিএএফ। এই দুটার সমান লিখতে পারি অন্তর্ভুক্ত কোণ বিএএফ। হ্যাঁ, তাহলে কি হয়ে গেল? দেয়ারফর ত্রিভুজ সিএডি সর্বসম ত্রিভুজ বিএএফ। ত্রিভুজ দুটা সর্বসম হয়ে গেল। এটা আমরা প্রমাণ করে ফেললাম। তাহলে ত্রিভুজ দুটোর যে সর্বসম হয়ে গেল, এটা আমরা একটু একপাশে লিখে রেখে দেই। হ্যাঁ, উপরে একটু মুছে ফেলি। ত্রিভুজ সিএডি সর্বসম ত্রিভুজ বিএএফ। হ্যাঁ, আচ্ছা, এখন এটা মুছে ফেলি। এখন দেখো ত্রিভুজ সিএডি ও আয়তক্ষেত্র ADLM, এরা একই সমান্তরাল রেখার যুগল সমান্তরাল রেখা এডি ও সিএল এর মধ্যে অবস্থিত। এবং একই ভূমি এডি এর উপর অবস্থিত। তাহলে আমরা কি জানি? আমরা
তোমরা জানো তোমাদের 37তম উপপাদ্য আছে যে একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সকল সামুদ্রিক ক্ষেত্রে ক্ষেত্রফল সমান, আর সামুদ্রিকের কর্ণ কি করে, দুটো সমান ত্রিভুজ ক্ষেত্রে বিভক্ত করে। তাহলে সেইখান থেকে আমরা প্রথম যেটা দেখেছি সেখান থেকে লিখতে পারি, আয়তক্ষেত্রটা আগে লিখলেই হয়তো আর এটা পরে লিখলেও হয়তো, তাদের সমস্যা নেই, আমরা লিখতে পারি দেয়ারফর টু ত্রিভুজ ক্ষেত্র CAD সমান আয়তক্ষেত্র ADLM। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই ত্রিভুজটা আর এই আয়তক্ষেত্রটা AMLD আয়তক্ষেত্রটা একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত এবং এদের ভূমি একই ভূমির উপর অবস্থিত একটা ত্রিভুজ ক্ষেত্র, আর একটা সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফলের সম্পর্ক হচ্ছে ওই ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণের সমান হবে ওই সামুদ্রিক ক্ষেত্রের ক্ষেত্রফল, বা ওই ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণের সমান হবে ওই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আমরা এটা প্রমাণ করে ফেললাম। দেখো, ওই একইভাবে এই ত্রিভুজ ক্ষেত্র আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও তাই হবে। তাহলে আমরা এটা একটু মুছে ফেলি, এই জিনিসটা আমরা এখানে একটু লিখে রাখি। টু ত্রিভুজ ক্ষেত্র CAD সমান আয়তক্ষেত্র, বোর্ডটা একেবারে ছোট হয়ে গেছে, ADLM। হ্যাঁ, আচ্ছা, আবার ত্রিভুজ ক্ষেত্র BAF ও বর্গক্ষেত্র ACGF এরা একই ভূমি AF এবং একই সমান্তরাল রেখার যুগল AF ও GB এর মধ্যে অবস্থিত। Therefore, টু ত্রিভুজ ক্ষেত্র BAF সমান, ত্রিভুজ ক্ষেত্র লিখে দিই, সমান বর্গক্ষেত্র ACGF। এখন প্রথমে আমরা কি প্রমাণ করছি, ত্রিভুজ ক্ষেত্র CAD সমান ত্রিভুজ ক্ষেত্র BAF। এখন দেখো, এখানেও ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ, এখানেও ওই একই ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ, BAF এর দ্বিগুণ এখানে CAD এর দ্বিগুণ। তাহলে এটা সমান এটা, এই পক্ষ সমান এই পক্ষ, তাহলে আমরা এই পক্ষ সমান এটা লিখতে পারি। হ্যাঁ, তাহলে ওখানে কি ছিল আমাদের, ওই কথাটা আবার এখানে লিখে দিই। দেখো, টু ত্রিভুজ ক্ষেত্র CAD সমান ছিল আয়তক্ষেত্র ADLM। তাহলে এখানে এই ত্রিভুজ ক্ষেত্র আর এই ত্রিভুজ ক্ষেত্র আমার সমান, তাহলে এই ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণ আর এই ত্রিভুজ ক্ষেত্রের দ্বিগুণও সমান, তাহলে এটার এটা সমান, তাহলে এটা সমান হলে এটা সমান এটা আমি লিখতে পারি। সুতরাং আয়তক্ষেত্র
ADLM সমান বর্গক্ষেত্র ACGF। হ্যাঁ, আচ্ছা, তাহলে কি কি প্রমাণ করলাম? প্রমাণ করলাম এই যে চিকন আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। এখন এই যে আয়তক্ষেত্রটা আছে, এই আয়তক্ষেত্রটা যদি এই বর্গক্ষেত্রের সমান হয়, তাহলে আমরা এটাকে কমপ্লিট করতে পারি। কি করতে পারি? এটার যোগফল হবে এই টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান, আর এটার যোগফল হবে এটার সমান, যদি দেখাতে পারি। তাহলে দেখো এখন আমাদের আর কি আছে বাকি। এখন যদি আমি CE এবং A কে যোগ করি, তাহলে অনুরূপভাবে আমরা প্রমাণ করতে পারি যে, এটুক মুছে ফেললাম, হ্যাঁ, এটুক থাক। COE এবং AO কে যোগ করে অনুরূপভাবে প্রমাণ করা যায় যে আয়তক্ষেত্র BELM সমান বর্গক্ষেত্র BCHK। হ্যাঁ, আচ্ছা, এখন যদি আমি এইটা একটা আর একটা যদি যোগ করি, তাহলে এইটা আর এটাকে যোগ করলে কি কি পাই? এই দুটাকে যোগ করলে এটাকে খুব কাছাকাছি রাখি। আয়তক্ষেত্র BELM সমান বর্গক্ষেত্র BCHK। আচ্ছা, এখন এই দুটাকে যদি আমি যোগ করি, তাহলে আমি লিখতে পারি এই আয়তক্ষেত্র আর এই আয়তক্ষেত্র মিলে কি হচ্ছে? এই আয়তক্ষেত্র আর এই আয়তক্ষেত্র মিলে এই বর্গক্ষেত্র। এটাকে লিখতে পারি বর্গক্ষেত্র ABED সমান, আচ্ছা, এটাকে দুটাকে একসাথেই রাখি তোমাদের সুবিধার জন্য, উপরে এই জায়গাটা রাখি। প্রথমে আয়তক্ষেত্র রাখি, আয়তক্ষেত্র ব্র্যাকেটে একটা হলো BELM যোগ আর একটা ADLM, এই দুটাকে যোগ করে ফেললাম। আর সমান চিহ্নের ওই পাশে ওগুলি যেভাবে আছে ওইটাই রাখি। বর্গক্ষেত্র BCHK যোগ বর্গক্ষেত্র ACGF। তাহলে এই দুটো আয়তক্ষেত্র যোগ করে আমরা কি পাচ্ছি? বর্গক্ষেত্র পাচ্ছি। সুতরাং বর্গক্ষেত্র, কোন বর্গক্ষেত্রটা পাচ্ছি? সবচেয়ে বড় বর্গক্ষেত্রটা পাচ্ছি, ABED সমান বর্গক্ষেত্র BCHK যোগ বর্গক্ষেত্র ACGF। আচ্ছা, বর্গক্ষেত্রকে যদি বাহু দ্বারা আমরা দেখাতে চাই, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে AB গুণ AB লিখলেও সমস্যা নাই। এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, AC গুণ AC লিখলেও সমস্যা নাই। এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, BC গুণ BC লিখলেও সমস্যা নাই। তাহলে অতএব লিখতে পারি অতিভুজের উপর বর্গ, এইটা তো AB, এটা কি? এই বর্গক্ষেত্রটা
এবি এর উপর অঙ্কিত। তাহলে এবি স্কোয়ার ইকুয়াল টু, আমার পরেরটা কি বর্গক্ষেত্র, বিসি, বিসি ওটা বিসি স্কোয়ার ওই বাহুর, আর একটা হচ্ছে এসি স্কোয়ার। প্রমাণিত। খালি একটু খেয়াল রাখবে যে আমাকে কি কি করতে হবে, হ্যাঁ। এছাড়া কিন্তু এটা খুব কঠিন না। অনেকে মনে করে পিথাগোরাসের উপপাদ্যের সাথে মানুষের জীবনের উপপাদ্য দেয়। কারো জীবন যদি খুব কঠিন বা কোনো কাজ যদি খুব কঠিন হয়, বলে যে এর থেকে পিথাগোরাসের উপপাদ্য সহজ। এই যে আমরা এইভাবে বলি, কেন বলি? কারণ এটা একটু কঠিন মনে হয়। আসলে কঠিন কিছু না। তুমি যদি বেসিক জিনিসটা বুঝে থাকো তাহলে এটার কঠিন কিছু নেই। আজকে অনেকক্ষণ সময় নিয়ে ফেললাম, দুঃখিত। ঠিক আছে, আগামী দিন দেখা হবে। আল্লাহ হাফিজ।